আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। বহু আরব দেশে আপাতত যে স্থিতাবস্থা বিরাজ করছে তার বিরুদ্ধে এখন প্রধান হুমকি হয়ে উঠেছে রাজনৈতিক ইসলাম। এই রাজনৈতিক আদর্শের অনুসারীরাই মূলত বিভিন্ন সরকারের বিরুদ্ধে ভিন্ন মতের আওয়াজ তুলছে, জীবনযাপনের মান নিয়ে প্রশ্ন তুলছে আর বিকল্প রাজনৈতিক ব্যবস্থার দাবি জানাচ্ছে। ঐতিহাসিকভাবে দেখা যাবে এই আন্দোলনকে দমন করতে গিয়ে আরব রাষ্ট্রগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বহু দশক ধরে রাজনৈতিক ইসলাম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে টিকে আছে। বিদ্যমান সরকারগুলো এই প্রশ্ন করতে বাধ্য হচ্ছে যে কেন এই রাজনৈতিক শক্তি কোনোভাবে নির্মূল হচ্ছে না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। রাজনৈতিক ইসলামকে পরাজিত করতে, তাদেরকে নির্মূল করতে এবং এ যাবৎ সেকুলার বা ধর্মীয় উভয় পথেই তাদের বিকল্প সৃষ্টির যেসব চেষ্টা হয়েছে সেগুলো সবই ব্যর্থ হয়েছে। কঠিন শক্তি প্রয়োগ থেকে শুরু করে তাদের কর্মকাণ্ড সীমিত রাখা, সামরিকায়ন বা রাজনৈতিক তৎপরতার উপর বিধিনিষেধ, এরকম সব কৌশলই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই আন্দোলনের অদম্য টিকে থাকার সক্ষমতার পেছনে রহস্য কি? পশ্চিমাদেরকেও হতবুদ্ধি করেছে এই আন্দোলন। অন্যদিকে ইসরায়েল এদেরকে অন্যতম বড় হুমকি হিসেবে দেখছে। বিদ্যমান আরব সরকারগুলোর চেয়েও এদেরকেই দীর্ঘমেয়াদে বেশি বিপজ্জনক মনে করছে তারা। 1990-এর দশকের মাঝামাঝি থেকে শুরু করে আরব বসন্তের পরও বহু গবেষক ও বিশেষজ্ঞ বারবার বলতে চেয়েছেন রাজনৈতিক ইসলাম শেষ হয়ে গেছে, কিন্তু বারবার তাদের অনুমান ভুল হয়েছে। পরিস্থিতির পর্যবেক্ষণ ও বিশ্লেষণে তারা একই ভুলের পুনরাবৃত্তি করেছেন। ইসলামপন্থীরা যতবারই বড় ধরনের আঘাত বা দুঃসময়ের মুখোমুখি হয়েছে ততবারই তারা নব উদ্যমে নতুন কৌশল নিয়ে ফিরে এসেছে, নতুন পদ্ধতি আর নতুন নেতৃত্ব নিয়ে হাজির হয়েছে। স্কলারদেরকে তারা বারবার বাধ্য করেছে যাতে তারা এই আদর্শের রহস্য বোঝার জন্য বারবার ফিরে আসে এবং এর শেকড় ও বৃহত্তর প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে আরও বেশি মনোযোগ দেয়। আরব সরকারগুলো যখন রাজনৈতিক প্রক্রিয়ায় ইসলামী শক্তিগুলোকে দমনের চেষ্টা করেছে, তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দুর্বল করার চেষ্টা করেছে, তখন সশস্ত্র গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। এরা তখন মনে করেছে বিদ্যমান স্থিতাবস্থা মোকাবেলার জন্য অস্ত্র এবং বিপ্লবী একমাত্র বিকল্প পন্থা। মধ্যপ্রাচ্যে বহু তথাকথিত জঙ্গি ইসলামিক সংগঠনের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানের পর সেগুলোর তৎপরতা অনেকটাই কমে এসেছিল, কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাস হঠাৎ করেই সামনে চলে আসে। ইসরায়েলের ভিতরে ঢুকে তারা যে অভিযান চালিয়েছিল সেদিন, সেটা তেল আবিব সহ গোটা বিশ্বকেই চমকে দিয়েছিল। গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর ইসরায়েল যে গণহত্যা চালালো সেটা দেখেও আরব বিশ্ব চুপ করেছিল। এই নীরবতার প্রতিক্রিয়ায় ইসলামপন্থীদের একটা ধারা নতুন করে চাঙ্গা হয়ে ওঠে। বিগত কয়েক দশক ধরে এই ধরনের উত্থান পতন দেখা গেছে। এই উত্থানের অন্যতম সফল উদাহরণ হল সিরিয়ার হায়াত আল তাহরির শাম বা HTS, যারা সম্প্রতি বাশার আল আসাদের সরকারকে উৎখাত করে দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসলামপন্থীরা এখন আর স্থানীয় শক্তি হিসেবে সীমাবদ্ধ নেই, বরং গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হয়ে উঠেছে তারা। আন্তর্জাতিক রাজনীতিতেও তারা অনিবার্য হয়ে উঠেছে। এই অঞ্চলে তুরস্কের যে ভূমিকা, তার সাথে জড়িয়ে আছে HTS-এর উত্থানের গল্প। আবার এখানে ইরানের যে অক্ষ রয়েছে তার সাথে জড়িয়ে আছে লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাস। এটা এখন খুবই পরিষ্কার, আরব বসন্তের প্রায় 1.5 দশক পরেও এবং একাধিক পাল্টা বিপ্লবের পরও ইসলামপন্থীরা হারিয়ে যায়নি কিংবা পিছুও হটেনি। এর কারণ এই নয় তারা অসামান্য শক্তিশালী অথবা
তাদের ভবিষ্যৎমুখী এমন সব প্রকল্প আছে যেগুলো দিয়ে সমস্যার সমাধান করা যাবে এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি নিশ্চিত করা যাবে। বরং আরব ব্যবস্থার যে আনুষ্ঠানিক চেহারা সরকারগুলোর মাধ্যমে দেখা যায়, এর বিপরীতে যে সংকটের চেহারা রয়েছে তার প্রতিনিধিত্ব করছে এই ইসলামপন্থীরা। এটাই তাদেরকে রাজনৈতিক বৈধতা দিয়েছে। আরব জনতার মধ্যে যারা ক্ষুব্ধ আর হতাশ, তাদের সামনে একমাত্র বিকল্প পন্থা হিসেবে হাজির হয়েছে ইসলামপন্থীরা। আরব সরকারগুলো নিরাপত্তা পাওয়ার জন্য গণতন্ত্র আর মুক্তিকে বিকিয়ে দিয়েছে। আরব নাগরিকদেরকে তারা অপমানিত করেছে। একই সাথে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে সমন্বিত স্থিতিশীলতা হাজির করতেও তারা ব্যর্থ হয়েছে। ইসরায়েল যখন গাজার মানুষের উপর গণহত্যা চালাচ্ছিল, তখন এই সরকারগুলো কিছুই করতে পারেনি। যদিও আরব জনগণ বিরাট মূল্য দিয়েছে, নিজেদের কল্যাণ ও মুক্তির আকাঙ্ক্ষা ত্যাগ করেছে, যাতে শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হয় এবং তাদের দেশ আধুনিক সামরিক সরঞ্জাম পেতে পারে, কিন্তু তাদের ত্যাগের পরও কিছুই অর্জিত হয়নি। এই সরকারগুলোর ব্যর্থতার বোঝা বহন করছে যে তরুণ প্রজন্ম, তাদের মগজে ইসলামপন্থীদের সমালোচনা ও নিন্দা করার কৌশল কোনো প্রভাব ফেলছে না। এখন যে স্থিতাবস্থা টিকে আছে, সেটার চেয়ে পরিবর্তনকেই বরং তারা গুরুত্বপূর্ণ মনে করছে। ধর্ম নিয়ে কার্ল মার্কসের বিখ্যাত উক্তিটি সবারই জানা। ধর্মকে তিনি জনগণের জন্য আফিম হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু ইসলামপন্থীদের ক্ষেত্রে সেই যুক্তি খাটছে না। যে আবেগপূর্ণ ও ধর্মীয় আবেদন নিয়ে ইসলামী আন্দোলনগুলো বিদ্যমান ব্যবস্থার বিপরীতে তাদের বয়ান দাঁড় করিয়েছে, সেটা অনেকের কাছেই একটা মুক্তির ধর্মতত্ত্ব হিসেবে হাজির হয়েছে। আরব সরকারগুলো যতদিন গণতন্ত্র, মুক্তি এবং সামাজিক ন্যায় বিচারের বিশ্বাসযোগ্য কোনো পন্থা হাজির করতে পারবে না, অথবা সফলভাবে বহির্বিশ্ব ও আঞ্চলিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পারবে, ততদিন ইসলামপন্থীদের এই বয়ানের আবেদনও টিকে থাকবে। উদারপন্থী এবং বামপন্থীরা এখন পর্যন্ত রাজনৈতিক ইসলামের বিপরীতে এমন কোনো বিকল্প ব্যবস্থা তুলে ধরতে পারেনি যেটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে। অনেক দেশেই বেশ কয়েক দশক ধরে রাজনৈতিক ইসলাম সবচেয়ে প্রভাবশালী জনপ্রিয় শক্তি হিসেবে টিকে আছে। আরব ও ইসলামী বিশ্বের অনেক দেশেই ধর্ম আর রাষ্ট্রের সম্পর্ক নিয়ে অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। রাজনৈতিক ইসলামের শক্তির আরেকটি কারণ হল তারা এই প্রশ্নের একটা মীমাংসা দেওয়ার চেষ্টা করেছে। এই প্রশ্নে যে মতভিন্নতা রয়েছে সেটা ইসলামিক আন্দোলনগুলোর পক্ষে শক্তি হিসেবে কাজ করে। সেকুলার আন্দোলনগুলোর বিপরীতে ধর্মকে তারা প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারছে। এই অঞ্চলে পরিচালিত একাধিক জরিপে দেখা গেছে আরব সমাজে ধর্ম এখনও গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে টিকে আছে। বিগত বহু দশক ধরে এসব দেশে সেকুলার ব্যবস্থা চালুর যেসব চেষ্টা হয়েছে, মোটা দাগে সেগুলোর প্রায় সবই ব্যর্থ হয়েছে, কারণ এই ব্যবস্থাগুলো মানুষের ভেতর থেকে আসেনি, বরং উপর থেকে চাপিয়ে দেয়া হয়েছে। ইসলাম, সেকুলারিজম অ্যান্ড লিবারাল ডেমোক্রেসি বইয়ের লেখক নাদের হাশিমি যুক্তি দেখিয়েছেন, রাজনৈতিক ইসলামের কাল পার হয়ে যেতে হলে তাদেরকে বাদ দেয়া, প্রান্তিকতার দিকে ঠেলে দেয়া, বন্দী করা বা নির্বাসনে পাঠানোর কথা ভাবলে লাভ হবে না, বরং বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আবার ইসলামিক বয়ানের সাথে বহুত্ববাদ, বাস্তববাদ এবং গণতন্ত্রকে একটা বোঝাপড়ার জায়গায় আসতে হবে। এই বিষয়টি এখন পর্যন্ত রাজনৈতিক সমীকরণের মধ্যে অনুপস্থিত। বহু আরব সরকার ধর্মীয় ইস্যুতেও ইসলামপন্থীদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন আইন ও নিয়ম চালুর মাধ্যমে ধর্মীয় পরিমণ্ডলকে তারা পুনর্গঠনের চেষ্টা করেছে। ধর্মীয় ফতোয়া দেয়া, মসজিদে খুতবা বা বয়ান করা, ধর্মীয় পরামর্শ দেওয়ার মতো বিষয়গুলোতে তারা বিধিনিষেধ আরোপ করেছে। এর মাধ্যমে ধর্মীয় পরিমণ্ডলেও চূড়ান্ত নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার এবং ইসলামপন্থীদের প্রভাব ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে সরকারগুলো। মিশরীয় রাষ্ট্রবিজ্ঞানী সাইফ এল-দিন আবদেল ফাত্তাহ এই ধরনের নীতিকে ধর্মের জাতীয়করণ আখ্যা দিয়েছেন।
এর বাইরেও বহু আরব সরকার ধর্মের আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করেছে, যদিও এর আগে বহু দশক তারা এই প্রতিষ্ঠানগুলোর দিকে ফিরেও তাকায়নি। এখন ইসলামপন্থীদের মোকাবেলায় আরব সমাজের মধ্যে বিদ্যমান ধর্মীয় ইস্যুগুলোর সমাধানের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছে তারা। সুফিবাদকে বিকল্প পন্থা হিসেবে হাজির করারও চেষ্টা হচ্ছে, যেখানে রাজনীতি থেকে আলাদা হয়ে ধর্মের আধ্যাত্মিকতার উপর বেশি মনোযোগ দেয়া হয়েছে। রাজনৈতিক ইসলামের বিকল্প হিসেবে এটাকেও ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সব চেষ্টার পরও স্পষ্ট যে এই সব নীতির অধিকাংশই সফল হয়নি, বরং রাজনৈতিক ইসলাম বরাবরের মতো আজও আরব সরকারগুলোর সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।